আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্ছ্বাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের পর্বে আমরা পড়ব হচ্ছে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি এর অর্থ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে একটা মৌলের তুমি পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করতে পারবে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করে একটা মৌল কত নং পর্যায় এবং কত নং গ্রুপে অবস্থান করে সেটা তুমি নির্ণয় করতে পারবে। এছাড়াও ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তুমি একটা মৌলের ধর্মাবলী তুমি বের করতে পারবে। যেমন ধরো ম্যাগনেসিয়াম একটা মৌল। এখন ম্যাগনেসিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ধরো এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তো 1s2 2s2 2p6 3s2। তাহলে এই যে আমরা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করলাম, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করার ফলে আমরা যদি পর্যায় নির্ণয় করি, পর্যায় নির্ণয় করার রুলস হচ্ছে তোমার সর্ববহিত যে প্রধান শক্তি স্তর সেটা হচ্ছে তার পর্যায়। তাহলে তার পর্যায় হচ্ছে তোমার, আমরা এই যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, ইলেকট্রন বিন্যাসের ফলে দেখো ম্যাগনেসিয়ামের আমরা যদি পর্যায় বের করি, পর্যায় বের করার রুলসটা হচ্ছে তোমার কোন মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে সর্ববহিস্থ যে শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে তার যে প্রধান শক্তি স্তরটা আছে, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা যে প্রধান শক্তি স্তরে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে আমাদের এই s2। তো এই ইলেকট্রনটা প্রধান শক্তি স্তর হচ্ছে 3। তাহলে ম্যাগনেসিয়ামের পর্যায় হচ্ছে 3, অর্থাৎ ম্যাগনেসিয়াম 3 নং পর্যায়ে অবস্থান করে, 3 নং পর্যায়ে অবস্থান করে। আবার তুমি যদি ম্যাগনেসিয়ামের গ্রুপ নির্ণয় করো, গ্রুপ নির্ণয় করার রুলস হচ্ছে যে তার সর্ববহিস্থ শক্তি স্তরে যদি s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাহলে সেই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরে তার s অরবিটাল আছে এবং s অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তাহলে ম্যাগনেসিয়ামের গ্রুপ নং হচ্ছে তোমার 2 নং গ্রুপ। তো এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে একটা মৌলের তোমার অবস্থান নির্ণয় করতে পারি। আবার তোমার যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস একই রকম, অর্থাৎ যে সকল মৌলের যে সর্ববহিস্থ শক্তি স্তরটা আছে সেই সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দেখতে একই রকম, তারা একই গ্রুপে অবস্থান করে। আবার যে সকল মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ভিন্ন রকম, সে সকল মৌল ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থান করে। যেমন তুমি যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে 1s1 হাইড্রোজেন। এরপরে হচ্ছে তোমার লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 3। তাহলে এটা যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s1। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে দেখো 1s2 2s2 2p6 3s1। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করো, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর হচ্ছে 4s1। তো দেখো তুমি এই চারটা মৌলের ইলেকট্রন বিন্যাস যদি তুমি লক্ষ্য করো, দেখো হাইড্রোজেনের সর্বশেষ ইলেকট্রনটা তার যে সর্ববহিস্থ প্রধান শক্তি স্তর 1, লিথিয়ামের সর্বশেষ যে ইলেকট্রনটা তার যে প্রধান শক্তি স্তর সেটা তোমার s অরবিটালে। তো তুমি এই চারটার যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসটা যদি তুমি লক্ষ্য করো, হাইড্রোজেনের যে তোমার সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাসটা রয়েছে সেটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা s অরবিটালে প্রবেশ করে। আবার লিথিয়ামের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো যে লিথিয়ামের যে সর্বশেষ ইলেকট্রনটা সেটা s অরবিটালে প্রবেশ করেছে। সোডিয়ামের ক্ষেত্রেও একই রকম এবং পটাশিয়ামের ক্ষেত্রেও একই রকম, তাদের সর্বশেষ যে প্রধান শক্তি স্তর আছে সেই প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসগুলো দেখতে একই রকম, অর্থাৎ সবারই ইলেকট্রনটা তোমার s অরবিটালে প্রবেশ করেছে। সেক্ষেত্রে এদের যে ইলেকট্রন বিন্যাস একই রকম, তুমি এখন এদের যদি গ্রুপ বের করো, আমরা কি জানি যে সকল মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দেখতে একই রকম, তারা একই গ্রুপে অবস্থান করে। এখন এদের ইলেকট্রন বিন্যাসগুলা সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসগুলা দেখতে একই রকম, তার মানে আমরা এরা বলতে পারি যে এরা একই গ্রুপে অবস্থান করে। এখন এটা যদি আমরা প্রমাণ করি যে তারা আসলে একই গ্রুপে অবস্থান করে কিনা,
দেখো আমরা হাইড্রোজেনের গ্রুপ নির্ণয় করব। গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে আমরা নিয়ম কি জানি? নিয়ম হচ্ছে তোমার সর্ববহিত শক্তি স্তরে যদি s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাহলে সেই s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে তার এখানে গ্রুপ সংখ্যা হচ্ছে 1, গ্রুপ 1। লিথিয়ামের ক্ষেত্রে দেখো এখানে s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করছে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা 1, তাই এখানে গ্রুপ 1। সোডিয়ামের ক্ষেত্রেও দেখো এখানে সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে তোমার 3s, এখানে 3s এ ইলেকট্রন প্রবেশ করার কারণে তার যে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে তার গ্রুপ। পটাশিয়ামের ক্ষেত্রে সেম। তাহলে তোমরা দেখো এদের প্রত্যেকের গ্রুপ সংখ্যা হচ্ছে 1। আমরা কি পেলাম? এদের প্রত্যেকের গ্রুপ সংখ্যা 1। তাহলে তাদের যেহেতু সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসগুলো দেখতে একই রকম, তাই তাদের গ্রুপ সংখ্যা একই হওয়ার কথা, সেটা আমরা প্রমাণ করলাম। তোমাদের যদি গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা বের করতে সমস্যা হয় তাহলে আমি এই পর্যায় সারণীর উপরে কিভাবে তোমরা গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা বের করবা সেটার উপরে ক্লাস দিয়েছি, সেটা তোমরা অবশ্যই করে নিবা। সেটা করলে তোমাদের গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা বের করতে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। এর অর্থ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো মৌলের পর্যায় এবং গ্রুপ বের করতে পারি। আবার কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি আবার যে সকল মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস দেখতে একই রকম তারা একই গ্রুপে অবস্থান করে। আর যদি দেখতে ভিন্ন ভিন্ন রকম হয়, অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ভিন্ন ভিন্ন রকম হয়, তাহলে তারা ভিন্ন গ্রুপে অবস্থান করে। এখন এটাও আমরা প্রমাণ করব কিভাবে। দেখো আমরা যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, ম্যাগনেসিয়াম 12, তো 1s2 2s2। আচ্ছা, এখানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করা আছে। তুমি দেখো ম্যাগনেসিয়ামের যদি আমরা গ্রুপ নং বের করি তাহলে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে 3s। তো 3s এ তোমার 2টা ইলেকট্রন প্রবেশ করছে, তাহলে তোমার এখানে তার গ্রুপ সংখ্যা হচ্ছে 2। তো দেখো এর ইলেকট্রন বিন্যাস আর সোডিয়ামের ক্ষেত্রে দেখো, পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, এদের হাইড্রোজেন লিথিয়াম এদের ক্ষেত্রে দেখো ইলেকট্রন বিন্যাস দেখতে ভিন্ন রকম, তাই তারা ম্যাগনেসিয়াম 2 নং গ্রুপে অবস্থান করে আর এরা হচ্ছে 1 নং গ্রুপে অবস্থান করে। এখন তুমি ক্লোরিনের ক্ষেত্রে লক্ষ্য করো, ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে এখন দেখো ক্লোরিনের যদি আমরা গ্রুপ সংখ্যা বের করি, সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরে যদি sp অরবিটাল থাকে তাহলে sop অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হয়। তাহলে আমরা কি করতে পারি? 10 যোগ করে এটা হচ্ছে 17, তার গ্রুপ সংখ্যা হচ্ছে 17। তাহলে দেখো যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ভিন্ন রকম তারা ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থান করে। এরপর যাদের ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি দেখতে পারবা যে তার সর্ববহিস্থ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে, তাহলে তারা সে একটি মাত্র ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। যেমন তুমি দেখো হাইড্রোজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে, লিথিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে, সোডিয়ামের ক্ষেত্রেও সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। পটাশিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা? 4s1, তাহলে তার সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। তাহলে তারা সেক্ষেত্রে কি করবে? এরা প্রত্যেকে একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে পর্যায় সারণী তোমরা যে সকল মৌলগুলো দেখতে পাও, এই যে 118টি মৌল, এর মধ্যে নিষ্ক্রিয় মৌল হচ্ছে তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেজন। এই মৌলগুলো হচ্ছে তোমার নিষ্ক্রিয় মৌল। তার কারণ কি? তারা হচ্ছে তাদের ইলেকট্রন দ্বারা অষ্টক পরিপূর্ণ। এখন এই নিষ্ক্রিয় মৌলসমূহের যে ধর্মাবলী রয়েছে, প্রত্যেকটি এই নিষ্ক্রিয় মৌলসমূহ ছাড়া যে আরো তোমার বাকি মৌলগুলা রয়েছে পর্যায় সারণীতে, এই প্রত্যেকটি মৌলই নিষ্ক্রিয় গ্যাসের বা নিষ্ক্রিয় মৌলসমূহের মতো ধর্মাবলী অর্জন করার জন্য সবসময় তারা ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের মাধ্যমে তারা এই নিষ্ক্রিয় মৌলসমূহের ধর্মাবলী অর্জন করার প্রবণতা দেখায়। এখন যে সকল মৌল তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে, তারা একটা ইলেকট্রন ত্যাগ করে তারা ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রত্যেক মৌলই চাই নিষ্ক্রিয় মৌলের ধর্মাবলী অর্জন করার জন্য, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল
হওয়ার জন্য তারা ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে। এখন কারা ত্যাগ করবে? যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। আর যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে 7টা ইলেকট্রন রয়েছে তারা একটা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ইলেকট্রন গ্রহণ করে তারা ঋণাত্মক আয়নে পরিণত হবে। এখন তুমি যদি আমার কাছ থেকে গ্রহণ করো তাহলে তুমি আমার কাছ থেকে ঋণী হইলে, তাহলে ঋণী হওয়ার কারণে তুমি ঋণাত্মক আয়ন। আর আমি তোমাকে যে 1 টাকা দিলাম, সে 1 টাকা দেওয়ার কারণে আমি ত্যাগ করলাম, অর্থাৎ আমি ধনাত্মক আয়নে পরিণত হলাম। তাই যারা ইলেকট্রন ত্যাগ করবে তারা ধনাত্মক আয়নে পরিণত হবে। আর দেখো ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে? সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা? 3 নং হচ্ছে তার সর্ববহিস্থ শক্তি স্তর। তাহলে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 আর 5 7। তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখাবে। তুমি যদি ফ্লোরিনের ক্ষেত্রে করো তাও সেম হবে। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, 1s2 2s2 2p5। তাহলে সর্ববহিস্তরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2 আর 5 7। তাহলে সে কি করবে? ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আয়নে পরিণত হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রত্যেক মৌলই চাই নিষ্ক্রিয় মৌলের ধর্মাবলী অর্জন করার জন্য। তো এখন আমরা তাহলে কি দেখতে পেলাম যে যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে তারা ইলেকট্রন ত্যাগ করবে। এর কারণ কি? মূলত এর কারণ হচ্ছে, ধরো তোমার কাছে একটা মৌল আছে, এখন আরো তুমি 7টা মৌল হইলে তোমার অষ্টক পরিপূর্ণ হবে, অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরে আরো তোমার 7টা ইলেকট্রন লাগতেছে। এখন তুমি এখানে একটা জিনিস দেখো, সোডিয়ামের ক্ষেত্রে যদি তুমি অষ্টক পূরণ করতে চাও তাহলে এখানে দেখো আমাদের সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা? 3। তাহলে এখানে আমাদের 3s 3p 3d। তো এখানে তোমার দেখো এখানে 3s1 আসছে, এখানে পরিপূর্ণ করতে হলে 2 দিতে হবে, অর্থাৎ আরো একটা ইলেকট্রন লাগতেছে। এখানে লাগতেছে আরো 6টা, এখানে লাগতেছে 10টা। তাহলে এতগুলা ইলেকট্রন কারো পক্ষে গ্রহণ করা কি সম্ভব? সম্ভব না। এটা অনেক শক্তির প্রয়োজন, যেটা বাস্তবে সম্ভব না। তো তাই 7টা ইলেকট্রন গ্রহণ করার চেয়ে একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া অনেক বেশি সহজ। তাই যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকবে তারা ত্যাগ করে দিবে। আবার দেখো যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে 7টা ইলেকট্রন রয়েছে, যেমন ক্লোরিন এবং ফ্লোরিন, তাদের একটা ইলেকট্রন গ্রহণ করা যতটুকু সহজ তার চেয়ে বেশি কঠিন হচ্ছে তোমার 7টা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া। তারা যদি অষ্টক পূর্ণ করতে চায়, হয় তাদের 7টা ত্যাগ করে দিতে হবে, আর না হয় একটা গ্রহণ করতে হবে। তাহলে তোমার একটা গ্রহণ করা বেশি সহজ 7টা ত্যাগ করার চেয়ে, তাই তারা গ্রহণ করবে। সো যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে তাদের 7টা ইলেকট্রন গ্রহণ করার চেয়ে একটা ত্যাগ করা বেশি সহজ, তাই তারা ত্যাগ করে দিবে। আর যাদের 7টা ইলেকট্রন রয়েছে তারা একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। সর্বোপরি আমরা কি বুঝতে পারলাম যে ইলেকট্রন বিন্যাস এই পর্যায় সারণীর মূল ভিত্তি। এর কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বুঝতে পারি কোন মৌলের পর্যায় সারণীতে অবস্থান কত, অর্থাৎ তার গ্রুপ নম্বর এবং পর্যায় নম্বর বের করতে পারি। এছাড়া কোনো মৌল সেই ইলেকট্রন গ্রহণ করবে কিনা বর্জন করবে, অথবা যে মৌল একই গ্রুপে অবস্থান করে, এসব ধর্মাবলী আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই জানতে পারি। তাই আমরা বলতে পারি হচ্ছে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। এই কোশ্চেনটা তোমাদের খ নং এ আসতে পারে অথবা গ নং এও আসতে পারে, এটা তোমাদের জন্য অনেক বেশি কমন।